নমস্কার। আজকে আমরা আমাদের যে লিটারেচার সিরিজ আমরা অবিরাম রেখেছি তার আর একটি পর্ব। আজকে আমার বান্ধবী অনন্যা আমার সাথে যোগদান করেছে। সে আজকে একটা গল্প বলবে। গল্পের নাম হচ্ছে শহীদের মা, লিখেছেন সমরেশ বসু। এবং প্রত্যেকটা পর্বের মতোই এক্ষেত্রেও আমি গল্পটা যখন সুমন বলে বা যখন আজকে অনন্যা বলবে, আমি গল্পটা সম্বন্ধে প্রায় কিছুই জানি না, তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জানাতে পারবো। এবং মূল পর্ব যে ডান দিকে থাকে আমার, তারাই কি বলবো নির্বাহ করে। তো আজকে দেখা যাক অনন্যা কেমন বা কি ধরনের একটা গল্প এনেছে। তো নমস্কার, সামনে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সকলের নতুন বছর ভালো কাটুক এটাই আশা করি। নতুন বছরের আগে আমি একটা নতুন গল্প পড়েছি। নতুন একটা পুরাতনই, তবে সিলেবাসের চাপে পড়েছিল, সেভাবে দেখা হয়নি। অবসর সময়ে এটি পড়া হয়েছে। সেই ছোট্ট একটি অভিজ্ঞতা, সমরেশ বসুর শহীদের মা, সেই গল্পটি আমি আজকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আশা করি ভালো লাগবে। সমরেশ বসুর নাম আমরা সকলেই শুনেছি, ওনার লেখা আমি পড়েছি, তবে শহীদের মাটা সব থেকে বেশি মনে আঁচড় কেটেছে, যেহেতু মা আবেগ রয়েছে। শহীদের মা, শহীদ নাম শুনে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই বিপ্লবী বা কেউ এরকম। এই ঘটনাটির মধ্যে একটা লুকানো আস্তরণ রয়েছে। যেমন একটা পরিবারে কি হয়, ঘরকন্যা, পিতা মাতা, সন্তান, পুত্র কন্যা, এসব নিয়ে একটা সংসার চলে। এখানেও তাই, পিতা মাতা আছে এবং তার 3 পুত্র সন্তান, কৃপাল, দয়াল এবং বাদল। বাদল সবার চেয়ে ছোট, এবং ছোট সন্তান যেরকম হয় সবচেয়ে বেশি আদরের, বাদলের তাকে খুব ভালোবাসা হয়। 2 ভাইয়েরই মন জুগিয়ে চলে যাতে কোনো দিক থেকে তার খামতি না পড়ে। বাবার কাছ থেকেও ভালোবাসা পাচ্ছে, মায়ের তো স্নেহ রয়েছে, কিন্তু সবকিছুইতে একটা ট্র্যাজেডি আছে। জীবনে ট্র্যাজেডি না থাকলে কখনো বোধহয় সেটি সুন্দর হয় না বলা যায়, আবার বলা যায় যে ট্র্যাজেডি না থাকলে জীবনের কখনো উন্নতি হয় না। যেমন এই যে হৃৎপিণ্ডগুলো, অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যায় না। যেমন ধরো হৃৎপিণ্ড এরকম ওঠানামা করছে বলে কিন্তু বেঁচে আছে, যখন হসপিটালে গিয়ে দেখা যাবে যে একদম পুরো টান শেষ। তো এটাই হলো ট্র্যাজেডি। খুবই মর্মাহত, খুবই কষ্টের। 3 ভাই সুখে শান্তিতে রয়েছে, খেলা করছে। পিতা করছে রাজনীতি, পিতাকে দেখে দেখে 2 সন্তানও রাজনীতিতে গেছে। বাবার এদিকে বলার কিচ্ছু নেই, এসে মায়ের ওপর তর্জন গর্জন করে যে তুমি ছেলেদের কিছু শেখাতে পারো না। মায়ের স্বাভাবিক রাগ হয় যে রাজনীতি করছে কেন, তুমি বলো, আমি কেন বলতে যাব? তোমার সন্তান, তুমি তাদের মানুষ করতে পারছো না। হাজারবার বারণ করা সত্ত্বেও কিছু হয়নি। তারা 3 জন 3 পার্টিতে যায়। মানে এমন একটা ভাব বাড়িতে এসে যে 3 জন যেন 3 পার্টির লোক, তারা এক বাড়িতে শুধুমাত্র খেতে আসে। মাকে রেখে দিয়েছে খাবার তৈরি করার জন্য। মা ডাক দেয়, কৃপাল খেতে আয়, দয়াল বাবা খেতে আয়, কি গো শুনছো, খেতে এসো, ব্যাস। বাদল খেতে আয়, আমার হাতে একটু জল এগিয়ে দে, এছাড়া আর কিছু নেই। এটা কি ওইরকম প্রবাদ বাক্যের মতো হয়ে গেল যে ঘরের খাই আর বনের মোস্তা? একদমই এটাই হয়েছে। রাজনীতি যে ঠিক কতটা খারাপ যদি সংসার জীবনে প্রবেশ করে, এবং সংসারকে সংসারের মতন রাখতে হয়, রাজনীতিকে রাজনীতির মতন রাখতে হয়, পড়াশোনাকে পড়াশোনার মতন রাখতে হয়। সবকিছু একসাথে মিলিয়ে গেলে ওই গোটা কাসুন্দি হয়ে যায় বা নর্দমার মতন পচা জল, শুধুই গন্ধ বেরোয়, আর কিছু নয়। এবার সেটাই হয়েছে। পিতা তর্জন গর্জন করে, 2 ছেলে তো গেছে উচ্ছন্নে। বাদলের 18 বছর হতে না হতেই কলেজে উঠেছে। যেই পরিবেশে দেখেছে বাবা, ও তো সেই জলেই বড় হয়েছে, সেই পরিবেশেই তো বাড়বে, ওর তো কোনো দোষ নেই। এবার যাই হোক হলো, এখন ও রাজনীতিতে যোগদান করেছে। ওর বাবা এসে আবার তর্জন গর্জন করছে, ভাইরা বোঝাচ্ছে মা বাদলকে কিন্তু সাবধানে থাকতে বলো, ও কিন্তু একটু বেশিই উঠছে। তখন বিরোধী পার্টি করে। হ্যাঁ, ও বিরোধী পার্টি করে। মানে ওর মা ভেবেছিল যে দয়াল আর কৃপাল আমার 2 ছেলে হয়তো একসাথে রয়েছে, না, 3 জনই 3 জনের শত্রু। আর মায়ের কপালটাই সব থেকে বাজে যে তার যে সন্তান সব থেকে কাছের ছিল, সব থেকে আপনের ছিল, আদরের ছিল, সেও আর বিপরীত পার্টিতে গেছে। তারা মারামারি করছে, তারা একে অপরের সাথে চুলোচুলি করছে, কেউ কাউকে ভালোবাসছে না। ভুলে গেছে যে দাদাদের কাছ থেকে আমি এক সময় লুকিয়ে লুকিয়ে লজেন্স নিতাম, তাদের সাথে আমি খেলা করতাম, তাদের সাথে আমি টায়ার চড়াতাম, তাদের সাথে আমি এখানে ওখানে কত দুষ্টুমি করেছি, সেসব এখন আর কিছু নেই। রাজনীতি পুরো জিনিসটাকে ধামা চাপা দিয়ে দিল, ব্যাস। এখন তার মা কি বোঝাবে? তখন তার মা দুঃখ করছে যে বাদল তুইও এরকম করলি, মানে অন্তত আমাকে একটু, তুই অন্তত আমাকে একটু শান্তি দিতে পারতি। সবাই তো দিন শেষে একটা পাখির নীড় খোঁজে, আমি তো তোকে বনলতা দিয়েছিলাম, তুই অন্তত আমাকে একটু শান্তি দিতিস। হলো না। সবাই বারবার বারণ করেছিল, এবং ওর মাও বুঝতে পারছিল যে ভেতরে ভেতরে কিছু একটা হবে। এক তো ছোট ছেলে আদরের,
মায়ের মন্ত্র, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একদিন সত্যি বাদল মারা যায়। কিসে? তাকে অন্যান্য পার্টির লোকেরা এসে রাজনৈতিক হিংসা। রাস্তায় মেরে দিয়ে চলে যায়। কেউ তাকে তুলতে আসে না, কেউ তাকে দেখতে আসে না। পার্টির লোকেরা এসে তার মাকে খবর দেয়, শুধু তার মা যায়। তার দুই ভাই, যাদের কাছে তারা বড় হয়েছে, তারা সেই ভাইয়ের শবদাহ কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যায়নি। সে তার পিতা দূরে দাঁড়িয়ে থেকে শুধু দেখেছে। আচ্ছা, একটা প্রশ্ন করবো। পিতার দলে কোন ভাই ছিল? মানে নাকি ওর চার দলে? চার দলে। পিতার এতগুলো দলে দল কেউ ছিল কোথা না। থেকে আসলো? রাজনীতি বড় ভয়ঙ্কর। রাজনীতি যখন ব্যক্তিগত জীবনে প্রবেশ করে না, সেটা কিন্তু খুবই খারাপ। এখন এ বিষয়ে বেশি না বলাই ভালো, আমি গল্পেই চলে যাই। তো এরকমই মর্মাহত পরিস্থিতি। তার পার্টির লোকরা তার শবদাহ কাঁধে নিয়েছে। হরিবোল জয়ধ্বনি দেয় না, একটা বাঙালি হিন্দুর প্রবাদ তো যে হরিবোল জয়ধ্বনি দেয়া, তাকে শ্মশান যাত্রা করা, সেসব কিছুই বলেনি। কমরেড বাদল জিন্দাবাদ। আচ্ছা, এখন বোঝা গেল বাদল কোন পার্টি করতো আর কি। কমরেড বাদল জিন্দাবাদ, বাদল আমার রহে। আর কোথায় অমর রয়েছে? বাদল অমর রয়েছে তার মায়ের গর্ভে। জন্মদিনের দিন তার মা সে প্রসব যন্ত্রণা অনুভব করে। জন্মদিনের দিন তরকারি কড়াইয়ে লেগে চ্যাটচ্যাটে হয়ে পুড়ে যাচ্ছে, কুকুরে এসে তাকে এঁটো করে দিচ্ছে। বাদলের মা সেটা খেয়াল রাখে না। বাদল হয়তো সেই বেদিতে রয়েছে, বাদল সেই জয়ধ্বনিতে রয়েছে, আর বাদল অমর রয়েছে তার মায়ের গর্ভে। তিনি অনুভব করে আমার গর্ভে এখনো কেউ নড়ছে। তার হাত পা কাঁপে, তার গলার কাছে এসে কিছু কিছু বাঁধে। তার স্বামী হরপ্রসাদ বাবু, সে এসে তার স্ত্রীকে বলে, আমি তো বলেছিলাম যে সাবধান করনি তো, এখন তার বাদল ফিরে আসবে না। তার মা কতটা উদাসীন, কতটা পাষাণ হয়ে গেছে, কোনো কথা বলে না। সংসারে এটা ফুরিয়ে গেছে, এটা নিয়ে এসো, ভাত বেড়েছি, খেতে এসো, দয়াল কৃপাল চলে আয়। সবসময় চিৎকার করে, রাগ করে, অভিমান দেখিয়ে ভেঙে চুরে বোঝানো যায় না। মানুষ যখন সব দিক থেকে হেরে যায় না, ওই চুপ করে যাওয়া, ওটা সব থেকে বেশি ভয়ঙ্কর। আর সেটাই হয়েছে বাদলের মায়ের। বাদলের মায়ের কিন্তু এখানে কোনো নাম নেই, সে একটা নামে পরিচিত, সে বাদলের মা। সেটাই আজকের গল্পের নাম, শহীদের মা। সে কৃপালের মা নয়, সে দয়ালের মা নয়, সে হরপ্রসাদের স্ত্রী নয়। তারও তো একটা জন্ম কাহিনী রয়েছে, সে কারোর কন্যা, বিবাহের পর কনকাঞ্জলি দিয়ে সে কারোর শ্বশুর বাড়িতে, কারোর বাড়িতে উঠে সে গৃহবধূ হয়েছে না, তার একটাই নাম, সে হলো শহীদের মা। 19শে শ্রাবণ, আকাশ ঘন কালো হয়ে এসছে, বৃষ্টি পড়ছে। বেড়ার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে সে চুপ করে। সবাই তাকে ডাকাডাকি করছে। স্বামী বলছে, কি গো, কোথায় গেলে তুমি? রান্না বান্না কিছু করনি? কৃপাল এসে বলছে, মা ভাত দাও, খিদে পেয়েছে। দয়াল বলছে, কি গো, তুমি কি শুনতে পারছো না মা? আমরা তো অপেক্ষা করে রয়েছি। প্রথমবার শহীদের মা, বাদলের মা, একদম শান্ত হয়ে, ধীর স্থির হয়ে, হৃদয়টাকে শীতল করে একটা উত্তর দিল, পার্টির কাছে গিয়ে ভাত চা। যেখানে পার্টি করিস তাদেরকে গিয়ে বল, আমায় বলিস না, আমি আজ কিচ্ছু পারবো না। কারণ আজ যে বাদলের জন্মদিন, হরপ্রসাদ মনে রাখেনি, তার দুই দাদা রাখেনি মনে। ওই যে তাকে তার শবদাহ যখন শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছিল, বলছিল না যে বাদল আমার রহে, ওই ধ্বনিটা না সত্যিই রেখেছে। হয়তো সেই পার্টির লোকগুলো ভুলে গেছে, সেই বেদিটার উপরে হয়তো ধুলো জমেছে, তার ভাইয়ের হয়তো মনে নেই, এরকম তো কতই হয়, তার পিতারও মনে নেই যে আজকে আমার সন্তানের জন্ম, কিন্তু তার মায়ের কাছে সে অমর রয়েছে। তার মা এখন চেহারা একটু বুড়িয়ে গেছে, মাথার চুলে পাক ধরেছে, চওড়া সিঁথিতে সিঁদুর রয়েছে, সাদা সেমেজের উপরে খয়েরি শাড়ি রয়েছে। দেখে বোঝা যায় একসময় সুশ্রী ছিল। সেই মধ্যবয়স অবস্থাও সে এখন 9 মাসের পুয়াতির মতন দেহের, শরীরে সেই ভারটা অনুভব করতে পারে। এটাকে বলে মা, এটাকে বলে আবেগ,
এটাকে বলে যে জীবনে সবকিছু চলে যাবে, আলুর পরোটা তৈরি করবো, আলুর পরোটা ফুরিয়ে যাবে, আলুর দম করবো, লবণ হয়েছে, লবণ ছিটিয়ে দেওয়া যাবে, গাছ শুকিয়ে গেছে, একটু জল কিনে নিয়ে এসে দেওয়া যাবে, ভাই মা চলে গেলে মা পাওয়া যাবে না, মায়ের মতন ওই আবেগ, ওই জিনিস কোথাও খুঁজে পাওয়া যাবে না। গল্পটার কি শেষে খালি বাদল মারা যায় এবং তার এই মায়ের কি বলে যে এই মর্মান্তিক অবস্থা নিয়ে এই গল্পটা শেষ হয়ে যায়, তার কোনো কুলকিনা না, মানে ছোট গল্পের যেরকম হয় আর কি। যেরকম হয় যে শেষ হইয়াও হইল না শেষ, আমরা বুঝতে পারছি এর পরবর্তী ঘটনা কি হবে। কি হবে একটা রাজনৈতিক, আজকে বাদল মারা গেছে, পরে কৃপাল মারা যাবে, পরে দয়াল মারা যাবে, হয়তো দুই ভাইয়ের হাতে দুই ভাই মারা যাবে, হয়তো দুই ভাইয়ের হাতে তার পিতা মারা যাবে, হয়তো পিতা দেখবে যে তার দুই ছেলেকে হত্যা করছে কিন্তু সে কিছু বলছে না, কারণ তারা আজকে কোথাও পিতা নেই, আজকে কোথাও দুই ভাই নেই, তারা আজকে রাজনৈতিক দলে, আজকে পার্টির দলে রয়েছে। আর মর্মান্তিক অবস্থা কার? মায়ের। সে তার পুত্র হারা হচ্ছে, পরের দিন আরো এক পুত্র হারা হবে, পরের দিন তার আরো স্বামী হারা হবে। সবাই নিজেরটা দেখছে ভাই, মায়েরটা কেউ দেখছে না, সেজন্য মায়ের জ্বালা বড় জ্বালা। তাই এখানে হয়তো বাদলের বলিদান বা একটা ছাপোষা গল্প যেরকম একটা দিতেই পারে, কিন্তু এখানেই আবেগ, কি নাম, শহীদের মা। এখানে মাটাকেও যেভাবে হাইলাইট করেছে সেভাবে শহীদের কথাটাও বুঝিয়ে দিয়েছে। দেশের জন্য প্রাণ তো সকলে দেয়, ওই প্রাণ তো দেওয়া গর্বের বিষয়, কিন্তু বাইরের জিনিস ঘরে টেনে এনে নিজের মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়। রাজনীতির জায়গায় থাক না, ভাত খাওয়াটা ভাতের জায়গায়, সবাই একসাথে বসে গল্প করি, বিষম খেলে জল এগিয়ে দিই, শাক করলে পাতে কাসুন্দি ঢেলে দিই, এতেই থাক না গল্পগুলো, কেন রাজনীতি ঘরের ভেতরে আনলাম? আমার যতটা আমি বুঝতে পারলাম গল্পটায়, যে প্রথমত বাংলায় খুবই প্রাসঙ্গিক গল্পটা, কারণ বাংলায় জাতপাত নিয়ে সেরকম মারামারি কম হয়, মারামারিটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে। এমনকি এই পর্যায়ে চলে যায় আমি দেখেছি যে যেমন উত্তর ভারতে আমরা দেখি অমুক জাতের বাড়িতে বিয়ে দেবো না আমাদের ছেলে বা মেয়ে, তেমনি এখানে দেখা যায় যে অমুক বিরোধী পার্টির বাড়িতেও আমাদের ছেলে মেয়ে সেখানে বিয়ে যেন না হয়, সেরকম একটা পর্যায়ে চলে গেছে। এবং আমি যতটা দেখলাম যে এখানে বিশেষ করে ছেলেদের এই টোপটাই মানে ফেলতে পারে রাজনৈতিক দলগুলো, যে তুমি বৃহত্তর কিছুর একটা অংশ, পরিবার আদি এইসব খেলাধুলা, মানে এগুলো তো ছোট, তুমি একটা বৃহৎ একটা প্রজেক্ট বা একটা প্রকল্পের অংশ, ঠিক আছে, তুমি আমাদের হয়ে কিছু একটা করো। এবং আমিও যেটা দেখি যে আগে যেমন রাজায় রাজায় যুদ্ধ হতো, তার হয়তো একটা কারণ থাকতে পারতো, কিন্তু এখন এরা যে মানে নাটক যুদ্ধ করে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের তো উদ্দেশ্য একটাই, দেশের শাসনভার তাদের কাছে থাকুক, সেটা ঠিক আছে, কিন্তু তারা কখনো যে মারামারি করে আমি কখনো আমাদের মানে উচ্চ স্তরীয় যে মানে নেতা যারা রয়েছেন তাদের আমি কখনো বাদল বা কৃপাল এদের মতো মারামারি করতেও দেখিনি, একে অপরের হাতে মরতেও দেখিনি। তো সরাসরি তাদের বার্তা, ভাই আমরা ক্ষমতার লড়াই থাকি, তোমরা না হয় প্রাণটা দাও, তোমাদের প্রাণটা একটা বৃহত্তর কিছুর পিছনে আছে, এমনই বৃহত্তর যা তুমি খালি চোখে দেখতে পারবে না, মৃত্যুর পরেই হয়তো দেখতে পারবে, এবং মৃত্যু একবার হয়ে গেলে যদি সেটা নাও দেখতে পারো, বাকিদের সে জানান দিতে পারবে না যে তুমি কিছু দেখোনি, এবং খুব সুন্দরভাবেই লোকানো যাবে জিনিসটা। তো ভালো লাগলো গল্পটা ছোটর মধ্যে, এবং অনেক বার্তা রয়েছে, সামনে আমাদের ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেক্ষেত্রে হয়তো কিছুটা প্রাসঙ্গিক করে তুলতে পারলাম, এবং আমারও গল্পটা মোটের উপর দিয়ে ভালোই লাগলো। এবং দেখা যাক আমরা এই যে সিরিজটা রয়েছে এখানে আরো ভালো ভালো গল্প আনার চেষ্টা করব, প্রত্যেকটি ভাষা থেকে, প্রত্যেকটি জায়গা থেকে আনার চেষ্টা করবো, যেটা ভালো লাগবে আমাদের। তো এতদিন সুমনের সাথে হলো, আজকে প্রথম অনন্যা, আরো হয়তো অনেক পর্বে ওর সাথে দেখা হবে আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আর কি কি গল্প আমাদের কিছুটা সাজেশন দিতে পারেন কমেন্ট বক্সে। তো এটুকুই বলার ছিল, এবং ওকে ধন্যবাদ জানান এত এই রোদের মধ্যে, কাঠ ফাটা রোদের মধ্যে এসে আমাদের সাথে জুড়েছে, এবং আগামী পর্বে আবার দেখাবে। নমস্কার।